নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে বা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজকে পেলিং রাভাংলা নামচি ট্যুরের আমাদের চতুর্থ দিন। দেখতে দেখতে সময় কোথা দিয়ে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। এই তো সবে এলাম আর এখনই মনে হচ্ছে যে সবাইটা কোথা দিয়ে চলে গেল জাস্ট দেখতে দেখতে। তো কালকেই আমাদের ফেরার পালা। আজকে গ্যাংটক যাব। কালকে আমাদের ট্রেন রাত্রেবেলা উত্তরবঙ্গে, না হ্যাঁ উত্তরবঙ্গে ট্রেন আছে। তো তার পরের দিন হচ্ছে বাড়ি পৌঁছে যাব, আবার সেই চেনা ছন্দের রুটিনে পৌঁছে যাব। তো একটু চেনা জায়গা থেকে বেরিয়ে অচেনা জায়গায় বেশ ভালোই লাগছে। আশা করি তোমাদের ভিডিওগুলো তোমাদের খুবই ভালো লাগছে। আমাদের হচ্ছে নামচি ট্যুর, নামচির যে সাইট সিনগুলো আছে তোমাদের দেখাবো, তোমরা সাথে থেকো। কি সুন্দর দৃশ্য বাবা। এমা তুমি কি করছো? হাতে কাপ? চা খাচ্ছি। উরি বাবা, আমার নবাব নন্দিনী দেখছি। উড়িষ্যা আবার, এ তো পরিমলের নবাব নন্দিনী মেয়ে। একটু পেছনে যাও। চা কেন খাবো না বলো? সামনে এত সুন্দর দৃশ্য, সাথে হচ্ছে দুধ চা গরম গরম, তার উপর আবার স্টাফ এসে দিয়ে গেছেন এই চা, দুধ চা। এত সুন্দর লাগছে এই দৃশ্য দেখতে দেখতে। কখনো যে এরকম খেতে পারবো এটা সত্যিকারই ভাবিনি। কেন ভাবনি? কখনো ভাবে কেউ যে এরকমভাবে জানলার পাশে দাঁড়িয়ে, এটা তো লাকের ব্যাপার। তো এটা আজকে আমার ভাগ্যে ছিল যে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে চা খাবো। তো ভগবান সেই দৃশ্য, সেই লাকটা পাইয়ে দিয়েছেন, তার জন্য এত সুন্দর সময়টা উপভোগ করতে পারছি। বিশ্বাস। একবার বন্ধুদেরকে দেখাও, এত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ বন্ধুরা, এই দৃশ্য দেখতে দেখতে তোমরা চা খেয়ে নিও। দেখো কি সুন্দর, সবে সকাল 7টা বাজে। দেখতে পাচ্ছ সকাল 7টার বাংলার দৃশ্য, সিকিম। এটা আমাদের জানলা দিয়েই পুরো একদম দেখা যায়। আর এটা হচ্ছে পশ্চিম দিক, পূর্ব দিক না, কিন্তু পূর্ব দিক ওই দিক। তো তাও ভালোই আসছে দেখতে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখো আমার মোবাইলটা না বোঝা। ও স্নান হয়ে গেছে, আমি স্নান করবো। স্নান করে রেডি হই, 9টার সময় আবার গাড়ি আসবে, ব্রেকফাস্টও করতে হবে আমাদের। তো চা আমার এখানে শেষ। তো যাই স্নান করি, ততক্ষণ তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। পরে আরও সুন্দর সুন্দর দৃশ্য আসবে। তো চলো এখন এখানেই শেষ করি, আবার আসছে। ব্লগ শেষ হচ্ছে না, এই মুহূর্তটা শেষ হচ্ছে, ঠিক আছে? তোমরা সাথে থাকো। এখন আমরা রেডি হয়ে চলে এসেছি হচ্ছে খেতে। তো রাবাংলাকে আলবিদা। এখন আমরা নামছি হয়ে গ্যাংটকের পথে। সেই ছিলাম গ্যাংটক, প্রথমবার এসেছিলাম। তো আমাকে কেমন লাগছে, মুখটা একটু ফোলা ফোলা লাগছে, কারণ আমার এই ঠান্ডার দেশে আসলে মুখটা অলরেডি ফুলে যায়, চোখ দিয়ে জল বেরোচ্ছে, আর এখানটা ব্যথা ঠান্ডায়। তো বেশি ঠান্ডা নেই অবশ্য, দিন বাড়লে আবার একটু গরম লাগে। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এখন যাবো হচ্ছে টি গার্ডেনে, তারপর যাব সাই মন্দির, আরেকটা কি একটা আছে ওইটা দেখাবে। তো এখন ব্রেকফাস্ট করে গাড়ি রেডি আছে, বেরিয়ে যাবো। তো তোমরা দেখতে থাকো। রাভাংলার হোটেল ছেড়ে এই সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম টেমি চা বাগানের উদ্দেশ্যে। দুধারে এই পাইন গাছ আমাদের যেন রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছে। সাথে এই পাহাড়ের সৌন্দর্য তো আছে, যা এই 4-5 দিন ধরে আমাদের যাত্রার নিত্যসঙ্গী। আজকেই আমাদের পেলিং রাভাংলা নামচি ট্যুরের শেষ দিন, অর্থাৎ কালকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর সাথে নিয়ে যাচ্ছি অনেক অনেক আনন্দ বিস্ময় ভরা ঝুলি। তোমরা যারা এখনও পেলিং রাভাংলার ভিডিওগুলো দেখোনি, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে পেলিং রাভাংলার ভিডিওগুলো দেখে নিও। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর দেখো, এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট, যেটা টেমি টি বাগানের ঠিক আগেই পড়ে। এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলে নিলাম। আর এই দেখো, এখন আমরা পৌঁছে গেছি টেমি টি গার্ডেনে, যা রাভাংলা থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত। সিকিমের টেমিতে 1962 সালে সিকিম সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এই টেমি চা বাগান। এটি সিকিমের আর ভারত ও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চা বাগান। এখানে শীর্ষ মানের চা উৎপাদিত হয়, যার আন্তর্জাতিক বাজারে খুবই চাহিদা আছে। সবুজ এই চা বাগানটি পাহাড়ের ঢাল বরাবর অবস্থিত। চারিদিকটা দেখলে মনে হয় এ কোনো পাহাড় ঘেরা সবুজ স্বর্গের মধ্যে আমরা চলে এসেছি। যত দূর চোখ যায় শুধু ঢেউ খেলানো উঁচু নিচু চা গাছের সারি।
পাহাড়টা যেখানে শেষ হয়েছে ঠিক সেখানে আকাশের নীল নেমেছে সবুজের বুকে। কি স্বচ্ছ নীল, তার মধ্যে স্ফটিকের মতো মেঘেরা ঘুরে বেড়াচ্ছে তার আপন মনে। দক্ষিণ সিকিম ঘুরতে যাচ্ছ আর টেমিটি গার্ডেন যদি না দেখো তাহলে তোমাদের দক্ষিণ সিকিম ঘোরা অসম্পূর্ণ। একদিকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা, অন্যদিকে পাহাড়ি ঢালে সবুজে মোড়া বিস্তৃত চা বাগান, সাথে নানান রকম পাখির ডাক আর নিস্তব্ধ প্রকৃতি উপরি পাওনা। শীতকালে এই শোভা আরও বেড়ে যায় যখন বাগানের মাঝে মাঝে চেরি ফুলগুলো ফুটে ওঠে। পৃথিবীর সেরা ফ্লেভার জায়গাগুলির মধ্যে টেমিটি অন্যতম। এই বাগানে উৎপাদিত চা টেমিটি নামেও বাণিজ্যিকভাবে খুবই পরিচিত। টেমি চা বাগানে রয়েছে সাধ্যের মধ্যে হোমস্টে। হোমস্টেতে থেকে গরম চায়ের সঙ্গে ভোরবেলার সূর্যোদয় দেখাও কিন্তু তোমাদের ভ্রমণ অভিজ্ঞতার এক পরম প্রাপ্তি হতে পারে। টেমিটি গার্ডেন দেখে আমরা চলে এসেছি সমুদ্রপসে মনাস্ট্রির সামনে। নামচি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই মনাস্ট্রিটি অবস্থিত। প্রায় 7000 ফুট উচ্চতায় অবস্থিত এই মনাস্ট্রিতে রয়েছে গুরু পদ্মসম্ভবের একটি বিশাল মূর্তি, যেটি কিনা প্রায় 45 মিটার লম্বা। মনাস্ট্রির মূল গেট থেকে সমুদ্রপসের মূর্তি অবধি একটু হেঁটে যেতে হবে। সামান্য খাড়াই রাস্তাটি নানা রকম পাহাড়ি ফুল, হিমেল হাওয়া, পাখির ডাক আর বৌদ্ধ প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে সাজানো। 50 টাকার টিকিটের বিনিময়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। কথিত আছে বহু বছর আগে এই পাহাড়ে একটি ঘুমন্ত আগ্নেয়গিরি ছিল। এই আগ্নেয়গিরিটি যাতে জেগে না ওঠে তার জন্য বৌদ্ধ লামারা এখানে প্রার্থনা করতেন। ভেতরে রয়েছে সাজানো গোছানো ফুল দ্বারা সজ্জিত একটি ছোট্ট পার্ক। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা রঙের অ্যাজেলিয়া ফুল। এটি হলো বৌদ্ধ ধর্মগুরু পদ্মসম্ভবের বিশ্বের সবচেয়ে উঁচু স্ট্যাচু। ধর্মগুরু পদ্মসম্ভবের এই সোনালী মূর্তির ওপর অসম্ভব সুন্দর কারুকার্য ও সুন্দর গঠনশৈলী সত্যি অবাক করার মতো। আর মূর্তিটি এতটাই লম্বা যে নামচির প্রায় সব জায়গা থেকে এটির দর্শন মেলে। স্থানীয়রা মনে করেন এই স্থানে এলে মনের সব ইচ্ছা পূরণ হয়, যার কারণে এটিকে ইচ্ছাপুরাণ পাহাড়ও বলে। সমুদ্রপসে মনাস্ট্রিতে কিছুক্ষণ কাটিয়ে আমরা এগিয়ে চললাম সেই বিখ্যাত নামচি চারধামের দিকে, যা দর্শন করতে ভারতবর্ষের নানান প্রান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন। নামচির সবচেয়ে জনপ্রিয় ও সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো এই চারধাম। দেখতে দেখতে পৌঁছে গেলাম চারধামের সামনে। গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা করে এখানে 50 টাকা দিতে হয়। চারধামের সামনেই রয়েছে বিশাল বড় পার্কিংয়ের প্লট, সেখানে গাড়ি পার্কিং করে তোমরা ভেতরে প্রবেশ করবে। পাহাড়ের কোলে 5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকায় প্রথমেই চোখ যাবে ওই দূরে বিশালাকার শিব ঠাকুরের দিকে। ভেতরে প্রবেশ করেই আমরা প্রথমে টিকিটটা কেটে নিলাম। এখানে টিকিট জনপ্রতি 50 টাকা। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এখানকার টিকিট মূল্য 25 টাকা পার হেড। চারধাম মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। গেট দিয়ে এন্ট্রি করেই চোখে পড়ল চারধামেরই ছোট্ট একটি রেপ্লিকা এখানে বানিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখে তোমরা বুঝতে পারবে কোথায় কি রয়েছে। সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই চোখে পড়ল এখানে জুতো রাখার জন্য আলাদা করে কাউন্টার করে রাখা হয়েছে। এই কাউন্টারেই তোমাদেরকে বিনামূল্যে জুতো রেখে চারধামের ভেতরে প্রবেশ করতে হবে। যেহেতু চারধাম একটা মন্দির, তাই জন্য মন্দিরে জুতো খুলে যাওয়াটাই শ্রেয়। আর এটা এখানে বাধ্যতামূলকও, তোমাদেরকে এখানে জুতো খুলে তবেই মন্দিরে প্রবেশ করতে হবে। নামচির চারধাম একটি বিশাল তীর্থক্ষেত্র, যা চারিদিক থেকে হিন্দু মন্দির দ্বারা বেষ্টিত। এখানকার স্থানীয়দের মতে এই মন্দিরে গেলে সমস্ত পাপ ধুয়ে যায়। সমগ্র ভারতবর্ষে যে 4টে ধাম রয়েছে আর যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে তা এখানে
একসাথেই দর্শন করতে পারবে তোমরা। আর তার সাথে এই নীল আকাশের মাঝে বিদ্যমান রয়েছে শ্বেতশুভ্র একটি বড় শিব ঠাকুরের মূর্তি। পথ চলতে চলতেই চোখে পড়ল রোডোডেনড্রন, মানে একটি পাহাড়ি ফুল গাছ, যেটি তোমরা অনেকেই চেনো। সেই ফুল গাছটি খুব সুন্দর কিন্তু ফুল ফুটে রয়েছে। স্বামী স্বরূপানন্দ সরস্বতী নভেম্বর 2011 সালে এই চারধাম তৈরি করেছিলেন। এটি ভারতের সমস্ত 12টি জ্যোতির্লিঙ্গ এবং চারধামের একটি প্রতিরূপ। জগন্নাথ, বদ্রীনাথ, দ্বারকা এবং রামেশ্বরম হিন্দুদের 4টি সর্বাধিক শ্রদ্ধেয় ধাম এই চমৎকার কমপ্লেক্সে প্রতিলিপি করা হয়েছে। দেখো, এখানে মার্ক করে দেওয়া রয়েছে যে কোন পথে গেলে তোমরা কি কি দেখতে পারবে। সিঁড়ি দিয়ে উঠতে প্রথমেই চোখে পড়ল 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। কোনো একটি কারণে এর ভেতরে কি রয়েছে সেটা আমরা দেখতে পারিনি। পরের জ্যোতির্লিঙ্গটি হল ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। এটি হল বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ। এরপর দেখলাম শ্রী নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। এরপর দেখলাম সেতুবন্ধ রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গ মন্দিরের ভেতরে রয়েছে শিবলিঙ্গ। এরপর চোখে পড়ল ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। এরপর দর্শন করলাম বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। এরপর দর্শন করলাম ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। দেখে নিলাম মহাকাল জ্যোতির্লিঙ্গ। এরপর দর্শন করে নিলাম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। সোমনাথ আর শিবেশ্বর জ্যোতির্লিঙ্গ আমরা আর দর্শন করতে পারিনি, যেহেতু ওটা বন্ধ ছিল। চোখে পড়ল দ্বারকা মাই টেম্পল। সেখানে অনেকেই সুতো বেঁধে বা রঙিন কাপড় বেঁধে নিজেদের মনস্কামনা জানিয়েছেন। দ্বারকা মাই টেম্পল দেখে আমরা প্রথমেই 4টে ধামের মধ্যে প্রথম ধাম দর্শন করে নিলাম, আর তা হলো দ্বারকা ধাম। মন্দিরটির ভেতরে আমরা প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে প্রবেশ করে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের দর্শন করলাম। এটি হলো রামেশ্বরম ধাম। অবিকল রামেশ্বরম মন্দিরের আদলে তৈরি এই মন্দির, সেই এক কারুকার্যশীলতা। মুগ্ধ হয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকলাম সেই মন্দিরের দিকে। কি যে সুন্দর লাগছিল তা ভাষায় প্রকাশ করা যায় না। আস্তে আস্তে প্রবেশ করলাম মন্দিরের ভেতর। এটি একটি হিন্দু মন্দির যা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত। এখানে শিব একটি জ্যোতির্লিঙ্গের আকারে পূজিত হন। রামেশ্বরম মন্দির থেকে বেরিয়েই চোখে পড়ল এই শিকারী অবতারটি। এটি শিবের আরেক অবতার, নাম কিরাটেশ্বর। মূর্তিটি 18 ফুট লম্বা। হিন্দু পুরাণ অনুসারে শিব ঠাকুর অগ্নিকুণ্ডে সতীকে হারানোর পর নির্জন বনে গিয়ে শিকারী হয়েছিলেন। এটি তাঁরই রূপ। চলে এসেছি সবার পরিচিত সবচেয়ে প্রিয় স্থান জগন্নাথ ধামের সামনে, যেটি কিনা পুরীতে অবস্থিত। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল জগন্নাথ, বলরাম, সুভদ্রা তার নিজ নিজ স্থানে স্বমহিমায় বিরাজমান। তোমরা সবাই এই সুন্দর দৃশ্য দর্শন করে নাও।
এসেছি 4 ধামের শেষ ধাম বদ্রীনাথ ধামের সামনে। এখনো পর্যন্ত আমি বদ্রীনাথ ধামে কোনোদিনও যেতে পারিনি, কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণ করে নিয়েছি এই সিকিমেই। এই মন্দিরের প্রধান দেবতা বিষ্ণু বদ্রীনারায়ণ নামে পূজিত হন। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল কোষ্টি পাথরের তৈরি বদ্রীনাথ তার আসনে স্বমহিমায় বিরাজমান। চারটে ধাম দর্শন করেই চোখে পড়ল 33 মিটার বিশাল শিব মূর্তি এখানকার সোলোফোক পাহাড়ের চূড়ায় উত্থিত। প্রায় 7 একরেরও বেশি জমি জুড়ে এটি বিস্তৃত, ওই জন্য হাতে অনেকটা সময় নিয়ে এই কমপ্লেক্সটি ঘুরে দেখতে হবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই 4 ধামে এসে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা পারলে তোমাদের ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে পারো। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।